This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজকে হঠাৎ করে না 2009 এর আগে বিশ্বভারতীর একটা ঘটনার কথা মনে পড়লো। সেই মনে আছে সঙ্গীত ভবনের এক ছাত্রীকে একেবারে হস্টেলের ভেতর ঢুকে গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনাটা আবার আজ মনে পড়ছে, কারণ সেরকমই একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তবে এবার হস্টেল নয়, একেবারে তার বাড়িতে ঢুকে গুলি করে খুন করার চেষ্টা। কিভাবে ঘটছে? যে ঘটিয়েছে তার বয়স জানেন কত? খুব জোর 23 থেকে 24 বছর বয়স হবে সেই ছেলেটার বয়স। যাকে মারা হয়েছে তার বয়স 19। কি করে বন্দুক পাচ্ছে বলুন তো? কিভাবে দেদারে এরকম দুষ্কৃতের মতন কাজ করছে মানুষ, জানাবো আপনাদেরকে। তবে আজকে হটস্পটে 3টে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। হটস্পটের আজকে প্রথম ইস্যু আপনাদের যেরকমটা বললাম, বাড়ি ঢুকে গুলি খুন ছাত্রীকে। কিন্তু কেন, কিভাবে বন্দুক পেল, কোথা থেকে এই ধরনের ঘটনা প্ল্যান করে একেবারে কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগর পৌঁছে গেল এই যুবক, জানাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু ঠাকুর বনাম ঠাকুর। বুঝতেই পারছেন, ছবি দেখেই বুঝতে পারছেন, সুব্রত ভার্সেস শান্তনু। কোথাও রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই, না মতুয়া মহাসংঘের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে লড়াই, সেটার খোঁজ দেবো আপনাদেরকে। তৃতীয় ইস্যু হচ্ছে ও জীবন রে। ছবি দেখে তো বুঝতে পারছেন জীবন কৃষ্ণ এই মুহূর্তে ভীষণ ভাইরাল ফেস তার, কারণ তার বাড়িতে যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায় তদন্তের জন্য, তার একটা জীবনের সঙ্গে জলের যেন ভীষণ সম্পর্ক। বারবার মোবাইলটা জলে ছুঁড়ে ফেলে দেন। কি আছেন বলুন তোর ফোনে, জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে আমরা নজর রাখবো সেই কৃষ্ণনগরে মার্ডারের ঘটনার দিকে। আমরা প্রায় প্রত্যেক দিনই না রাজনৈতিক লড়াই দেখি, রাজনৈতিক দ্বন্দ্ব, বোমাগুলি, এই ছবিগুলো দেখি। কিন্তু এখন যে নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, রাজনীতি ছাড়াও দেদার গুলি চলছে কৃষ্ণনগরে। আজ ভর দুপুরে যেটা হলো তার রীতিমতো গা শিউরে উঠে দেওয়ার মতো। কাঁচরাপাড়া থেকে গিয়ে কৃষ্ণনগরে গুলি করে খুন করা হলো। আর কোথায় ঘটেছে? কৃষ্ণনগরে এসপি অফিসের কাছে এই শুট আউটের ঘটনা। ভাবুন, একেবারে হাই সিকিউরিটি জোন, ঘরে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন করা হলো। পড়াশোনার জন্য তরুণী কাঁচরাপাড়ায় যেতেন, আর সেই সূত্রেই ওই যুবকের সঙ্গে আলাপ তরুণী। খুনের নেপথ্যে প্রণয় ঘটিত কারণ কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে রীতিমতো শুট আউটের ঘটনা। পুলিশের সূত্রে খবর, আততায়ীর নাম দেবরাজ সিং। যে যেটা দেখলেন চেনেন কি ওনাকে? না, আমি তো চিনি না। হ্যাঁ, কি কারণে আপনার মেয়েকে গুলি করলো সে আমি কি করে বলবো? মানে যে মেরেছে তার সঙ্গে কি আপনার মেয়ের কোনো ভালোবাসা বা এরকম কোনো সম্পর্ক ছিল কিছু? না, মনে হয় না, আমি জানি না। দেখুন, প্রেমের সম্পর্ক ছিল কিনা, প্রেমের জন্য চাপ দেওয়া হচ্ছিল কিনা, সেই বিষয়টা একেবারে তদন্ত করে দেখার বিষয়। একটা সময় গোটা মল্লিক পরিবার, মানে যে বাড়ির মেয়েকে একেবারে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হলো, সেই মল্লিক পরিবার কিন্তু কাঁচরাপাড়ায় থাকতো। আর সেখানেই কি এই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল? স্থানীয়রা কি বলছেন, কারণ আমরা তাদের সঙ্গেও কথা বলেছিলাম, কারণ হটস্পট এই মুহূর্তে কাঁচরাপাড়া এবং কৃষ্ণনগর। বিছনা লুটোপুটি, ওকে দেখতে পাচ্ছি না, তখন নিচে দেখছি পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম এখানে একটা গুলি করেছে, আর কোথায় করেছে আমি বুঝতে পারলাম। কান দিয়ে ব্লিডিং বেরোচ্ছে। না, মা সিঁড়ি দিয়ে ভাইকে নিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠছিল। ও ভাইকে এই যে কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়েছিল শিমুলতলা, ওই টাইমে ওই সুযোগ করেই ওখানে এসছে। ও একটা পিঠে ব্যাগ ছিল যা শুনলাম, এবং মেশিনটা ছিল। যাই হোক, পরপর দুটো গুলি করে। যাই হোক, কৃষ্ণনগরে মানিকপাড়ায় এই শুট আউটের ঘটনা ঘটেছে। যে এলাকায় ঘটেছে না, সেটা শুধুমাত্র জনবহুল এলাকা নয়, এটা ভিআইপি জোন। বললাম তো, এসপি অফিস রয়েছে, সার্কিট হাউস রয়েছে, জেলা শাসকের আবাসন রয়েছে। সেই এলাকায় একটা বাচ্চা ছেলে, মানে 23-24, আমি তাকে খুব বড় বলবো না, সেই যুবক বন্দুক হাতে পৌঁছে গেল, একটা বাড়িতে ঢুকে গুলি চালিয়ে একজনকে হত্যা করে চলে গেল। অবাক হওয়ার আর কোনো নতুন কারণ আছে কি বলুন তো? পুলিশ কর্তা কি বলছেন শুনুন। আমাদের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, আমাদের একটু টাইম দিন, আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করব। আমরা যেটা জানতে পেরেছি, মেয়েটির সঙ্গে পূর্ব পরিচিতি হয়তো ছিল, সেই সূত্রে আলাপও ছিল, এবং সেটা আমাদেরকে একটু ভেরিফাই করতে হবে। একটাই হয়েছে, আমরা একটাই পেয়েছি কার্তুজ। 19 বছরের তরুণী, তাকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করলো 23 থেকে 24 বছরের একটা ছেলে। ওই আততায়ীর বাড়ির সামনে থেকে, অর্থাৎ কাঁচরাপাড়া থেকে রয়েছেন আমার সহকর্মী অনন্ত। আমি ওই ছেলেটার ইন ডিটেল জানতে চাইবো, কারণ একটা 23 থেকে 24 বছরের ছেলে, তার হাতে বন্দুক তো এমনি এমনি পৌঁছে যায় না। একদম একদম দেখো, এই যে বাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাঁচরাপাড়া ধরমপুর এলাকায়। এই বাড়িতে তিনি ভাড়া থাকতো, প্রায় 7-8 বছর ধরে ওরা ভাড়া থাকে, দেবরাজ এবং তার বাবা।
এবং রয়েছে তার একটি ছোট্ট বোন এবং মা। বোনের ভর্তির জন্য বিহারে গেছেন বাবা মা বোনকে নিয়ে। দেখো আমার সাথে এলাকার বাসিন্দারা রয়েছে। দেবরাজ কেমন ছেলে, কতদিন চিনতে, কতদিন ধরে থাকে? আমরা যতদূর শুনেছি এখানে 3 বছর হচ্ছে ও ছেলেটা থাকে। ছেলেটা মেন্টালি, এখানে যেটা শুনলাম মেন্টালি ভালো না। আগে এখানে আশেপাশে কয়েকটা দোকানে মনে হয় চুরি ফুরি করেছে, সেই ঘটনাটাও আমরা শুনলাম। অ্যাগ্রেসিভ। ছেলেটা তো তোমার বান্ধবীর বোন হয়, যাকে কে হয় যে মারা গেছে? ও আমার বান্ধবী ছোট বোন হয়। যে কে সে মারা গেছে? যে হ্যাঁ, ইসিতা মল্লিক। ওই ইসিতা মল্লিক মানে বান্ধবীর বোন। হ্যাঁ। এই কদিনে রিলেশন? অনেক দিনে নাকি? রিলেশনটা তো আমি জানি না কদিনে ছিল। আমাকে ওর দিদি ফোন করে বলছে এই ঘটনাটা বলেছে, তাই আমরা এসে খোঁজ খবর নিলাম। ওকে কি জোর ঠোর করতো? ওইটা তো আমি জানি না। দেখো এই যে পাড়ায় এই ঘটনায় শোনার পর এলাকায় মানুষ তাজ্জব হয়ে গেছে যে এই ছেলে এরকম ধরনের ঘটনা ঘটিয়ে দেবে। একদম বুঝতে পেরেছি, সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তারা অবাক হচ্ছেন। কারণ স্বাভাবিকভাবে আমি কখনো ভাবতে পারি না আমার পাশের বাড়ির ছেলেটা যার এইটুকুনি বয়স, সে এই ধরনের বন্দুক হাতে নিয়ে গিয়ে একটা মেয়েকে খুন করে দিতে পারে। হ্যাঁ, তার অপরাধের ট্র্যাক রেকর্ড রয়েছে, সে ছোট ছোট চুরির ঘটনা ঘটিয়েছে, কিন্তু একেবারে সোজাসুজি খুনের ঘটনা ঘটাবে এটা এলাকার কোনো মানুষই বিশ্বাস করতে পারছে না। এবার একটু দ্বিতীয় রাজনৈতিক ইস্যুতে যাই। নারদ না, আমি কিন্তু এইখানে নারদের কথা বলছি না। এখন নারদ অবস্থা ঠাকুর বাড়িতে, মতুয়া ঠাকুর বাড়িতে। ক্ষমতা নিয়ে না কি নিয়ে লড়াই, সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। যদি ক্ষমতা নিয়ে লড়াই হয় তাহলে সেটা কিসের ক্ষমতা, রাজনীতির না মতুয়া মহাসংঘের, সেটা সব থেকে বড় প্রশ্ন। বিবাদের উপলক্ষ সিএএ ক্যাম্প নাকি লক্ষ্য গাইঘাটার টিকিট। বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ও তার ভাই তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু যেভাবে সরাসরি একে অপরকে কথার বোমা ছুটছেন, তাতে ঠাকুর বাড়িতে ফের বিভাজন, এই কথাটা কিন্তু বলা যেতেই পারে। কারণ এই বিভাজনটা না এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভাই ভার্সেস ভাই, মানে দুই ভাইয়ের মধ্যে লড়াই চলছে। যখন লোভ আর ক্ষমতার দম্ভ, অহংকার যখন বেড়ে যায়, তখন মানুষ এরকম বিহেভ করতে পারে। শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল? আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো? আমি কেন হতে পারছি না? 100% প্রোপাগান্ডা। আগেও আমার নামে এরকম ভাবে ছড়িয়েছে। বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। এখান থেকে মানে রাজনৈতিকভাবে যদি সরিয়ে দেওয়া যায়, একাই ডিক্টেটরশিপ করবে, সবকিছু একাই নীতি নির্ধারণ করবে, মারবে, ধরবে, গালাগালি দেবে, থ্রেট দেবে। লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প। কি চাও? এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে যেখানে টিকিট দেবে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। আপনি ওর পোস্টগুলো দেখবেন, এই মন্ত্রিত্ব এটাও ব্ল্যাকমেল করে নিয়ে আসা। একদম আমি না দিলে পরে আমি চলে যাব তৃণমূলে। স্বাভাবিকভাবে টিএমসির লোক তো আসবেই, পতাকা তো আনঅফিসিয়ালি ধরা হয়ে গেল, মানে জয়েন করা হয়ে গেল, তো আসবেই। সোমা ঠাকুরই এবারে প্রার্থী করার জন্য একদম একদম সব নিজে একা করবে, আর কাউকে রাখবে না। তাতে মা থাকলো, বাবা থাকলো, দাদা থাকলো, কোনো কিছু আসে যায় না। দেখো, চোখ বন্ধ করে যদি এই দুজনের বক্তব্য শোনেন তাহলে আপনারা যে কেউ ভাবেন যে দুটি রাজনৈতিক দলের নেতার মধ্যে কথা হচ্ছে, কিন্তু না, এই দুজন ভাই। দেখুন, বাংলায় এমন নজির পাওয়া কিন্তু খুবই শক্ত যে একটা বাড়ি থেকে জোড়া বিধায়কও যেমন রয়েছে, জোড়া সাংসদও রয়েছেন। 8 লোকসভা এবং প্রায় 70টি বিধানসভায় মতুয়া ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। আর বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোটের নিয়ন্ত্রক যে বাড়ি, সেখানেই এবার দলাদলিতে তো হাড়ি আলাদা হওয়ার জোগাড় রীতিমতো। সুব্রত বঞ্চিত বলে যেভাবে মমতাবালা ঠাকুর ধোঁয়া দিচ্ছেন, তাতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টাও যে পুরোদমে চলছে, এটা কিন্তু বলা যেতেই পারে। আজকে হট করে মানে সুব্রত ঠাকুরকে তাকে তকমা লাগানো হচ্ছে যে সে মিনিস্টার পাবে না বলে সে আজকে এই ধরনের আজকে তৃণমূলে ঢোকার জন্য এগুলো করছে। তাহলে এতদিন কেন করেনি? শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে। ওই যে নাট মন্দির অধিকার মতুয়া মহাসংঘের অধিকার, মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে। আজকে মার উপরে যে অত্যাচার করেছে সেইটাকে ঢাকার জন্য বড় ভাইয়ের উপরে যে এই অধিকার, সে একা তার নিজেরাই তারা বলছে যে আজকে একা গ্রাস করবে, এবার করছে, সেটা বাস্তব সত্য কথা। ও বলেছে সংগঠন আমি করেছি, এখানে সুব্রত ঠাকুরের কোনো অধিকার থাকবে না। ওই বলেছি আগেই, ওর কতগুলো আছে লোকজন ফিট করা, তারাই এই সর্বনাশটা করছে, আমি তো আগেই বলেছি।
তাহলে একটা বিষয় পরিষ্কার, কোথাও একটা রাজনৈতিক ক্ষমতার দখল নিয়ে তো লড়াই রয়েছে, তার উপর মতুয়া মহাসংঘের দখলেরও লড়াই রয়েছে। আর গত বছর বাগদা উপনির্বাচনের সময় কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে শান্তনু পত্নী সোমার নাম উঠে এসেছিল, শান্তনু স্ত্রী, যার কথা এই সুব্রত ঠাকুরের মুখেও শুনলেন। পরে অবশ্য তাকে কিন্তু প্রার্থী করা হয়নি। মতুয়া ঠাকুরবাড়ি যে বিধানসভার অন্তর্গত, সেই গাইঘাটায় কি 26-এর মহাযুদ্ধে প্রার্থী হতে চলেছেন শান্তনু স্ত্রী সোমা? মানে ভাইকে সরিয়ে কি এবার সরাসরি রাজনীতিতে নিজের স্ত্রীকে আনতে চাইছেন শান্তনু? এই প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু সোমা ঠাকুর তিনি কি বলছেন শুনুন তো। বিরোধ এই আমাকে জড়াবেন না ওর মধ্যে, আমি কিছুই শুনিনি। আমি কোনো ব্যাপারে কিছু বলতেও পারবো না, এই দিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ভক্তদের সেবার জন্য যেটুকু কাজ সেটুকু করব। একসময় মতুয়া ঠাকুরবাড়ি নিয়ন্ত্রণ ছিল বামেদের, আর পরে মতুয়ারা তৃণমূলমুখী হলেও বড়মা বীণাপানি ঠাকুরের ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর থেকে ঠাকুরবাড়ি দুভাগ হয়ে যায়। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোলের মধ্যে ঢুকে প্রকাশ্যে সুব্রতর পাশে দাঁড়িয়েছেন মমতা বালা। আমরা এই খবরের দিকে নজর রাখবো, তবে জীবন কৃষ্ণের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ জীবন কৃষ্ণ ঠাকুর তাকে নিয়ে ইতিমধ্যে আদালতে পেশ করা হচ্ছে, সেদিকে আমরা নজর রাখছি। জীবন কৃষ্ণ ঠাকুর তাকে জীবন কৃষ্ণ তাকে সকাল থেকেই তাকে নিয়ে নাটক দেখতে পাচ্ছেন, তাকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, তোমার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে, কারণ আজকেই আমরা দেখলাম যে ইডির হাতে গ্রেপ্তার করা হয়েছে এই জীবন কৃষ্ণকে। আর ঠিক কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, দেখো সরাসরি দেখাচ্ছি যে ব্যাংশাল আদালতের যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি পালালেন কেন? আপনি পালালেন কেন? দেখো জীবন কৃষ্ণ তিনি বললেন যে তিনি মোবাইল ফেলেননি। যে দাবি তিনি তিনি করেছিলেন, যে হাসপাতালে তার মেডিকেল করা হয় সেখানে তিনি যে দাবি করেছিলেন, একই দাবি আবার আদালতে করলেন। তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হলো কোর্ট লকআপে, এবং কোর্ট লকআপ থেকে সরাসরি আর কিছু সময়ের মধ্যেই বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তার এজলাসে নিয়ে যাওয়া হবে। এবং ইডির তরফ থেকে আজকে এই মামলায় থাকবেন, ইডির তরফ থেকে থাকবেন ধীরাজ দ্বিবেদী, যিনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকবেন ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। দুজনেই আজকে থাকবেন, এবং যেটা জানা যাচ্ছে যে তারা আজকে 14 দিনের জন্য ইডি হেফাজতের জন্য আবেদন করবেন। তার কারণ এই মামলায় যে পরবর্তী তদন্ত, তাকে হেফাজতে নিয়ে সেই তদন্তের জন্য তারা আবেদন করবেন, যে 14 দিনের জন্য তাদের হেফাজতে নেওয়া প্রয়োজন। সুতরাং আর কিছু সময়ের মধ্যেই জীবন কৃষ্ণ সাহার যে এই গাড়িতে করেই তাকে নিয়ে আসা হয়েছিল, আমরা দেখলাম একেবারে সরাসরি তার বাড়ি থেকে এই গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল। আর কিছু সময়ের মধ্যেই প্রশান্ত মুখোপাধ্যায় এজলাসে পেশ করে ইডি তাকে নিজেদের হেফাজতে চাইবে, এবং নিজেদের হেফাজতে চেয়ে তারা কিন্তু এই মামলার পরবর্তী তদন্ত এবং এই মামলায় এই যে প্রসিডস অফ ক্রাইম, এই দুর্নীতির টাকা আর কার কার কাছে গিয়েছে, কিভাবে গিয়েছে, সেই সংক্রান্ত তথ্যগুলি তারা সংগ্রহ করে একদম সেই বিষয়গুলোই তদন্ত করে দেখা হবে। জীবন কৃষ্ণ সাহা আজ সকাল থেকে টান টান নাটক দেখেছি আমরা তাকে নিয়ে, এবং সিবিআই এর পর ইডি এবার তাকে গ্রেপ্তার করেছে, এবং কিছুক্ষণ আগেই তাকে আদালতে পেশ করা হচ্ছে, এবং তাকে হেফাজতে নেওয়ার আবেদন করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আবারও গ্রেপ্তার করা হলো। দেখুন, ঠাকুরবাড়িতে দ্বন্দ্ব দেখে অনেকেই বেশ মজা পাচ্ছেন, এবং রাজনীতিও গরম হয়ে উঠেছে, এবং অনেকেই বলছেন বিজেপির কোন্দলও এবার সামনে আসছে। কিন্তু বিজেপির কোন্দলের খবর দেখে কি তৃণমূল উচ্ছ্বসিত? সেটা হওয়ার কি খুব একটা কারণ রয়েছে? কারণ আমরা প্রায় প্রত্যেক দিনই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জোড়া ফুলের কোন্দলের খবরও সামনে আনছি। শিলিগুড়ি, তপসিয়া বা রাজারহাট, তৃণমূল বনাম তৃণমূলের লড়াইও এখন তুঙ্গে। অভিষেক বৈঠকের আগে শিলিগুড়িতে তৃণমূলে কোন্দল তুঙ্গে উঠল। দুর্নীতির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই একাংশের। মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা। খবর সামনে আসতেই মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাসকে শোকজ করা হয়। দল প্রধানের পাশে দাঁড়ালে গণপদত্যাগের হুঁশিয়ারি বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যের। এদিকে খাস কলকাতা, এটা শিলিগুড়ি খবর আপনাদের দিলাম, এদিকে খাস কলকাতাও তো পিছিয়ে নেই। তৃণমূল কাউন্সিলর ভয়ে আছেন। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম না, তপসিয়ায় বোমা, একেবারে প্রকাশ্যে বোমাবাজি ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর তাতেই
অ্যারেস্ট করা হলো 59 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা তাবরেজ আলমকে। গ্রেপ্তার তার বাবাও। আর কাউন্সিলর বলছেন এই যুব নেতাই নাকি এলাকার ত্রাস। ভাবুন, তৃণমূল কাউন্সিলর বলছেন এই তৃণমূলের যুব নেতাই নাকি এলাকার ত্রাস। এরা যে পরিমাণ ইনলিগাল বিল্ডিং, যে পরিমাণ মানে মানুষকে কষ্ট দেওয়া, এদের যে ব্যবহার, দ্বারা পাড়ার মানুষ ভীত হয়ে রয়েছে। কাউন্সিলর বলে এরা আমাকে মানে না, লোক 200 টাকা করে চাঁদা নেয় দোকানদারদের প্রতি। এমনকি আমি শুনেছি রিক্সাওয়ালাদের থেকেও 10 টাকা করে নেয়। কত কষ্ট করে সবজি আনাজ বিক্রি করতে আসে, তাদেরকে নাকি কোনো প্রোগ্রাম হলে তাদের থেকেও পয়সা চায়, পয়সা দিতে হবে আমাদের। গ্রেপ্তারিতে কি এখন এলাকায় কি শান্তি? ঠান্ডা আছে, সত্যি ঠান্ডা আছে। এবার একটু নিউ টাউনের খবর দেখাই। দোকান দখলকে কেন্দ্র করে সেখানে নিউ টাউনে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো। দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। রাজারহাট পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামীকে বাঁশ, লাঠি, রড নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ, এবং সেটা দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠল। অর্থাৎ কলকাতা, শিলিগুড়ির সর্বত্রই টিএমসি ভার্সেস টিএমসি। তাই মতুয়াদের ঠাকুরবাড়ির কোন্দল দেখে জোড়াফুলের আনন্দ পাওয়ার যে খুব একটা বড় কারণই এটা প্রকাশ্যে। কোন্দলে উত্তপ্ত ভাঙনের মাটিও, তবে সেখানে জোড়াফুল বা পদ্মফুল নয়, সেখানে আইএসএফ বনাম তৃণমূল। কোন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুলটাকে কিন্তু মুছড়ে ফিরে দেব, এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশের সময় বলে যাচ্ছি। যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নোটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস, যে কথা তার মুখ থেকে তো এই ধরনের কথা ছাড়া বেরোবে না। সাবধান হয়ে যান, অনেক নোংরামি করেছেন 21 ভোটে জিতে। ওই দিক থেকে যতই ইট ছুড়ুক না কেন, আমরা জবাবে পাটকেল ছুড়ব না, আমরা গোলাপি দেব।